কোয়াড কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত এই 4 দেশের একটা জোট, যেটা মূলত চীনের প্রভাব মোকাবেলা করার জন্য তৈরি হয়েছিল। তাদের পররাষ্ট্রমন্ত্রীদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হলো 26শে মে নয়াদিল্লিতে। এটা ছিল কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক তাদের 2023 সালের সামিটের পর। এই বৈঠকে কি ডিসিশন হলো, কোয়াডের গুরুত্ব কতটুকু, প্রাসঙ্গিকতা কতটুকু, কোয়াডের সাথে বাংলাদেশের জড়িত হওয়া না হওয়া, এইসব বিষয়ে আজকের লেকচারটা দিচ্ছি। কোয়াড তৈরি হয় 2007 সালে ম্যানিলাতে। সেখানে আসিয়ান রিজিওনাল ফোরাম নামে একটা সামিট হচ্ছিল। সেই সামিটে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উদ্যোগে, শিনজো আবে তখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড কোয়াড গঠন করেন। যদিও নামটা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, শব্দটা এসে শুধু কোয়াড হিসাবে। এটা ঘটে, আন্তর্জাতিক সংস্থাগুলো সবসময়ই দেখা যায় যে 8-10টা শব্দ যদি ওই সংস্থাটার নাম হয়, প্রতিটা শব্দের প্রথম অক্ষর নিয়ে একটা অ্যাব্রিভিয়েশন তৈরি করা হয়। যেমন ন্যাটো, ইউএনও, সার্ক, এরকম অনেক সংগঠন আছে। আবার কিছু কিছু এই কোয়াডের মতো একটু ব্যতিক্রম নাম হিসাবে আসে, যেমন কোয়াডে সিকিউরিটি ডায়ালগের এস আর ডি নাই। কোয়াডে মানে হলো 4 জন। শিনজো আবে তো আমাদের দেশে পরিচিত, জাপানের প্রধানমন্ত্রী, যাকে আততায়ীরা খুন করেছে। শিনজো আবের সাথে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত সম্মান করতেন, যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের একজন গুরুত্বপূর্ণ, প্রজ্ঞাবান এবং দক্ষ রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক হিসাবে। এটা আমাদের জানা দরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের অনেক নেতা অত্যন্ত সম্মানের চোখে দেখতেন। আমরা তো কিছু কিছু নামই বলতে পারি, যেমন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বর্তমানে স্পেনের যিনি প্রধানমন্ত্রী আছেন পেদ্রো সানচেজ। আমরা ঋষি সুনাককেও দেখেছি, যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিভাবে, কত আন্তরিকতার সাথে এবং কোন সম্মানের চোখে শেখ হাসিনাকে দেখতেন। এটা বঙ্গবন্ধুর পরে আর বাংলাদেশের কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের এই সৌভাগ্য হয়নি, হওয়ার কথাও না। এগুলো তুলনা করাও আসলে তুলনাটা করাও হাস্যকর আর কি। আবার অনেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা এবং প্রেসিডেন্ট এরশাদের কথা বলে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট এরশাদকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে অভ্যর্থনা করেছিলেন। জিয়াউর রহমানকেও করেছেন, আর এরশাদকেও রিগান সাহেব করেছেন। তো এটাকে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু যেই আঙ্গিকের সারা বিশ্বে সমীহ পেতেন, সেটার সাথে মেলালে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রিডেটরি আইস আছে। প্রিডেটরি আইস মানে বোঝেন তো, ওই যে ইপটিজিং করে যে ছেলেরা, ওদের চোখগুলা কিসের, মেয়েদের দিকে যখন আমরা তাকাই পুরুষরা, কিংবা দেখবেন যে একটা পুরুষ তার যে যদি পিডোফিলিয়া থাকে, তাহলে শিশুদের সাথে সে খুব ভালো আচরণ করে, খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে। আর সেটাকে তো শিশু মনে করে যে হ্যাঁ, এই মানুষটা তো আমার প্রতি খুব সহানুভূতিশীল। প্রেসিডেন্ট এরশাদ আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই হোয়াইট হাউসে যেই অভ্যর্থনা, ওইটাকে ওই দৃষ্টিতেই দেখতে হবে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক একইভাবে তার প্রিডেটরি আই দিয়ে শাহবাজ শরীফ আর অসীম মুনির, তাদের তখনকার সেনাপ্রধান পাকিস্তানের, এদেরকে একইভাবে নিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে। এগুলোকে অনেকে, যারা বোঝে না বিষয়গুলো আসলে ভেতরের, মানে বিশ্ব রাজনীতিতে কোন দেশ কিভাবে আচরণ করে, সেগুলোর সম্পর্কে গভীর জানাশোনা না থাকাতে আমরা ওই জিয়াউর রহমান আর এরশাদের হোয়াইট হাউসে অভ্যর্থনাটাকে বড় করে দেখি। আসলে সেটা না। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে কোনো জায়গায় যদি কোনো সামরিক শাসককে পায়, খুব দ্রুত তাদের আপন করে নিতে চায়। কারণ সামরিক শাসকরা নানা কারণে এই ধরনের সুপার পাওয়ারদের ব্লু আইড বয় হতে চায়। কারণ হলো যে তারা সাধারণত তাদের দেশের জনগণকে ভয় পায়। কাজে শেখ হাসিনা বিশ্ব দরবারে যে সম্মান পেয়েছেন, বঙ্গবন্ধু যে সম্মান পেয়েছেন, সেটা জিয়াউর রহমান আর এরশাদের পক্ষে তো পাওয়া সম্ভব নয়। আবার শেখ হাসিনাকে তো হোয়াইট হাউসে অভ্যর্থনা দিবে না। আমরা তো বর্তমানে অবস্থানগুলো জানি। শেখ হাসিনা হলো তাদের কাছে একটা ভয়ানক ব্যাপার। একটা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশের একজন প্রধানমন্ত্রী যে এদের কাছে কতটা ভয়ের ব্যাপার, এটা তো আমাদের এখন আর অজানা নাই। যা হোক, এই শিনজো আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অত্যন্ত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এই শিনজো আবের উদ্যোগে কোয়াড গঠিত হয়েছিল 2007 সালে।
জাপানের কিন্তু চীনের সাথে অনেক ধরনের সমস্যা আছে এখনো। ইস্ট চায়না সি, যেটা পূর্ব চীন সাগরের অনেক দ্বীপ সীমানা, এগুলো নিয়ে জাপানের সাথে চীনের বিরোধ আছে। তাছাড়া জাপান, চীনের স্মৃতিতে জাপান অত্যন্ত ভয়ানক, বিশেষ করে 1930-এর দশকে, 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত চীনে জাপান যেই ধরনের দখল অত্যাচার চালিয়েছে সেগুলা চীনের স্মৃতিতে আছে। ফলে এই দুটো দেশের সম্পর্ক কখনো আর স্বাভাবিক হয়নি। ইন্টারেস্টিংলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা গত 100 বছরের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা, সেখানে কিন্তু চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এরা কিন্তু আবার মিত্র শক্তি ছিল, আর এদের বিরোধী শক্তি ছিল জাপান, জার্মানি, এই দেশগুলো, ইটালি। সুতরাং জাপান তো একটা বড় অর্থনৈতিক পরাশক্তি সারা পৃথিবীতে। কিছুদিন আগেও জাপানের অর্থনীতি ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বর্তমানে যদিও তা না, বর্তমানে চীন, ভারত এরা জাপানের চেয়ে এদের অর্থনীতি বড় হয়ে গেছে। এই জাপানের কাছে সুপ্ত বা প্রকাশিত একটা বাসনা চীনকে এক ধরনের মোকাবেলা করা, ঠিক যুদ্ধ করা নয়, ভারতেরও এই ধরনের স্বার্থ আছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে লুপে নিয়েছে। আর অস্ট্রেলিয়া সম্মানিত বোধ করেছে। অস্ট্রেলিয়া তো কানাডার মতো একটা রাষ্ট্র, মানে ধনে মানে সম্পদে আয়তনে কানাডা একটু বড়, অস্ট্রেলিয়া একটু ছোট। এই 4 দেশ ওই 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 সংগঠনটা গঠন করে, কোয়াড। এর মূল উদ্দেশ্য ছিল চীনকে মোকাবেলা করা। কিন্তু এটা 2007 সালে গঠিত হলেও 2017, প্রায় 10 বছর এটার তেমন কোনো কার্যক্রম ছিল না, এটা মরে গেছে এমনও ভাবা হতো। 2017 সালে অনেকগুলো ঘটনা ঘটার পরে আবার কোয়াডকে পুনরুজ্জীবিত করা হয়। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল দোকলামে, অর্থাৎ এই যে ভুটানের কাছাকাছি দোকলামে চীন আর ভারতের মধ্যে সীমান্ত বিরোধ বা সংঘর্ষ, আমরা এটা জানি যা হয়েছিল। সেটার পরে আরও কিছু ঘটনা আছে। কোয়াডকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করা হয় এবং তারপরে কিন্তু 6টা সামিট হয় কোয়াডের, অর্থাৎ এই 4 দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টদের মিটিং হয়। শেষটা হয়েছিল 2023 সালে উইলমিংটনে, যুক্তরাষ্ট্রের দিলাওয়ার স্টেটে। জো বাইডেন সেটার হোস্ট ছিলেন, নরেন্দ্র মোদী সেটাতে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। এই 2023 সালের এই সামিটটা হয়েছিল কারণ জো বাইডেনেরও খুব আগ্রহ ছিল কোয়াড নিয়ে। জো বাইডেন এই মরমর প্রথম, মানে নাম্বার 1 সুপার পাওয়ার হিসাবে তো আমেরিকা মরমর, এইটাকে নানানভাবে শক্তিশালী করতে চেয়েছিলেন। তারপরে রাশিয়া ইউক্রেন দখল করলো। এই সময় তারা 4টা মিটিং করলো, 2023 সালে শেষ হলো। তারপরে আবার পরের সামিটটা হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু এই সামিটটা আর এতদিন হয়নি। এর কারণ হলো যে যখন ট্রাম্প আবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন, ট্রাম্পের প্রথমে ইচ্ছা ছিল যে উনি আন্তর্জাতিক ইস্যুগুলোতে তেমন জড়িত হবেন না। আমরা দেখেছি তিনি তার গোয়েন্দা সংস্থাগুলোর যে ডাইরেক্টর তুলসী গাবার্ডকে দিয়ে উনি বাহরাইনে একটা বক্তৃতা দিলেন যে আমেরিকা কোথাও আর সরকার পরিবর্তন এগুলোতে আমেরিকা ইনভলভ হবে না, যেমন তারা আফগানিস্তানে, ইরাকে, লিবিয়ায় হয়েছিল। পরবর্তীতে অবশ্য সেসব তো থাকে নাই। জো বাইডেন বাংলাদেশের সরকার পরিবর্তন করার পর তো ট্রাম্প সেখান থেকে বড় কিছু করেনি, একই নীতি মেনে চলছে। আর তারপরে ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালেন, কথার হুমকি। তারপরে পাকিস্তানের একটু আগে যেটা বলেছিলাম যে প্রেসিডেন্ট এবং একই সাথে সেনাপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে নিলেন। এটাও খুবই লজ্জাজনক বিষয়, যদি সেনাপ্রধান আর প্রধানমন্ত্রীকে একই দেশের একসাথে দাওয়াত দেওয়া হয়। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। যে দেশের সেনাপ্রধান, মানে যেই দেশের প্রধানমন্ত্রী আর সেনাপ্রধানকে একসাথে দাওয়াত দিল সেই দেশের প্রধানমন্ত্রীর জন্য, কিন্তু পাকিস্তান তো এমনই একটা দেশ। এইসব কারণে সামিটটা হয় নাই, এবং না হওয়ার পরও এখন 2026 সালের মে মাসে এসে তাদের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হলো। আশা করা যাচ্ছে ভবিষ্যতে সামিটটাও হবে। এই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আমরা যেটা দেখলাম যে কোয়াডের এই 4টা দেশের যেটা গর্ব তাদের, তারা সেটা বারবার বলছিলেন যে, বিশেষ করে ভারতের তরফ থেকে যেটা বলা হয়েছে, এই 4 পররাষ্ট্রমন্ত্রীর যেটা প্রেস কনফারেন্স হয়েছিল সেটাতে আমরা দেখলাম যে তারা অত্যন্ত গর্ববোধ করেন যে 4টাই কিন্তু ডেমোক্রেসি, অর্থাৎ যেটা তো চীন বলতে পারবে না। তো এই ডেমোক্রেটিক সোসাইটি, ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে তাদের একটা তো মূল্যবোধগত মিল আছে। আর আরেকটা জিনিস আমার চোখে পড়েছে যে বিশেষ করে অস্ট্রেলিয়া বা কারো বডি ল্যাঙ্গুয়েজে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য তারা প্রচণ্ড চায়। ভারত ইকুয়াল পার্টনার হিসাবে চায়, বাট অন্য যারা আছে এই কোয়াডে 2 জন, তাদের অবশ্য তারা এমনিতেও মার্কিন এলাই, সেটা একটা জিনিস চোখে পড়েছে। আর তারা যে ডিসিশনগুলো নিলেন তার মধ্যে 2-3টা প্রণিধানযোগ্য। একটা হলো যে তারা এই ইন্দো প্যাসিফিক এরিয়ায় তারা সার্ভিলেন্স বাড়াবেন, ম্যারিটাইম সার্ভিলেন্স। এটা কীরকম? এটা হলো যে এইখান দিয়ে যেসব জাহাজ চলে
সেটা তো যুদ্ধ জাহাজও হতে পারে বিভিন্ন দেশের, ফ্রি ওয়াটারওয়েতে বাণিজ্যিক জাহাজ, এগুলোর উপর সার্ভিলেন্স যদি তারা কোঅপারেশন করে তাহলে স্যাটেলাইট থেকে তারা অনেক ছবি টবি তুলবেন, দেখবেন, একটা তাদের ডেটা তৈরি হবে, ডেটাবেস তৈরি হবে, এখান থেকে তারা ইনফরমেশন সংগ্রহ করবেন, কাজে লাগাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওনারা নিয়েছেন যে তারা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে যে ইদানিং এত কথা শোনা যায়, এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালে তারা নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াবেন যাতে চীনের উপর থেকে এর নির্ভরশীলতা কমানো যায়। রেয়ার আর্থ ম্যাটেরিয়ালটা সংক্ষেপে যদি এটা বলি যে এটা হলো যে আমরা তো জানি যে মৌলিক পদার্থ আছে প্রকৃতিতে, এখন 118টা হয়েছে, আমরা যখন ছোট ছিলাম তখন সংখ্যাটা কম ছিল। এই 118টা মৌলিক পদার্থের মধ্যে 17টাকে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলা হয়। এর মধ্যে দুটো অত্যন্ত দামি, একটার নাম হলো নিওডিমিয়াম, আরেকটার নাম হলো প্রাসিওডিমিয়াম, দুইটা ডিমিয়াম, এরকম অনেকগুলো আছে 17টা। এই যে দুটার নাম বললাম, নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়াম, এরা অত্যন্ত দামি। এগুলো দিয়ে মূলত খুব শক্তিশালী চুম্বক তৈরি করা যায়। এরা এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলা ইলেকট্রনিক শিল্পে, মিসাইল ড্রোন শিল্পে অর্থাৎ প্রতিরক্ষা শিল্পে, এমনকি কিছু কিছু চিকিৎসা সামগ্রীতে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ আধুনিক সভ্যতা এদের উপর প্রায় ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াতে আবার এই ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি গ্রো করেছে চায়না আবার এই যে দুটোর নাম বললাম, নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়ামে সমৃদ্ধ। তো এইখানে তারা সহযোগিতা করবেন কিভাবে, মানে মূল উদ্দেশ্যটা হলো যে কোনো একক দেশের উপর এই দ্রব্যগুলোর উপর যাতে তাদের নির্ভরশীল হতে না হয়। তারপরে আরেকটা হলো তাদের এনার্জি সিকিউরিটির কথা বললেন, সেটা তো আমরা জানি, এনার্জি সিকিউরিটি নিয়ে সারা পৃথিবীতে কথা হয়। এটা ছিল মূলত তাদের সহযোগিতার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর জয়েন্ট স্টেটমেন্টে তারা অনেক কথা বললেন, হরমুজ প্রণালীর কথা বললেন, সেটা তাতে টোল ফ্রি থাকে, সেটা যাতে উন্মুক্ত থাকে। তারা মিয়ানমারে যে কনফ্লিক্ট হচ্ছে, অভ্যন্তরীণ সংঘর্ষ, সেটার বিরুদ্ধে কনসার্ন দিলেন। তারপরে তারা উত্তর কোরিয়ার ব্যাপারেও যথেষ্ট কনসার্ন তারা ব্যক্ত করলেন, যে তারা উত্তর কোরিয়া যে পারমাণবিক কিংবা মিসাইল ইন্ডাস্ট্রিতে অনেক উন্নত করেছে সেটার বিরুদ্ধে তারা কথা বললেন। আর যেই দেশকে উদ্দেশ্য করে কোয়াড, চীনের নাম তারা সেখানে নেননি, কিন্তু ওই একটু আগে তো পূর্ব চীন সাগরের কথা বললাম, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে সাউথ চায়না সি অর্থাৎ দক্ষিণ চীন সাগর, সেটার কথা বলেছে। দক্ষিণ চীন সাগর তো একটা, চীন মনে করে যে দক্ষিণ চীন সাগরের ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত সেটা চীনের সভেরিন ডিসিশন মেকিং প্রসেসের অংশ, এটা চীন মনে করে। দক্ষিণ চীন সাগরে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে সেখানে কিছু বলার নাই, তবুও তারা বলে মূলত এই দক্ষিণ চীন সাগরের অনেক দ্বীপ, অনেক কোস্ট লাইন, এগুলো নিয়ে মূলত ফিলিপাইন, তারপরে মালয়েশিয়া, এই দুই দেশের সাথে ভিয়েতনাম, এদের সাথে চীনের অনেক বিরোধ আছে। কিন্তু তারপরে চীনও কিন্তু দক্ষিণ চীন সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যাপারে চীনও একমত। এই দক্ষিণ চীন সাগরের বিষয়ে যে বিরোধ, এটা চীন এবং স্থানীয় দেশগুলোর মধ্যে, এইটাকে মূলত যুক্তরাষ্ট্র এটার উপর খবরদারি করতে চায়, যদিও যুক্তরাষ্ট্র বহু দূরের দেশ। এইখান থেকে চীনকে কিছু কড়া কথাবার্তা বলা হয়েছে, বাট ইনডাইরেক্টলি, যে তারা দক্ষিণ চীন সাগরে কোনো ধরনের শক্তি প্রয়োগ, তারা শক্তি যেভাবে লেখে আর কি কূটনীতিতে, শক্তি প্রয়োগের বিরুদ্ধে তারা কনসার্ন জানিয়েছে। অর্থাৎ দক্ষিণ চীন সাগরে চীন যেন কোনো শক্তি প্রয়োগ করে কিছু না করে, কারণ কোনো একটা দ্বীপ দখল করতে হলে শক্তি প্রয়োগ করতে হবে, যেটা হয়তো ফিলিপাইন দাবি করে, এইরকম আর। মূলত এগুলো আলোচনা হয়েছে। এবং আরেকটা জিনিস এখানে আলোচনা হয়েছে, যেটা পৃথিবীর যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনারই অংশ, সেটা হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যে ভারতে যে পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হলো, সেটার নাম ধরে বলা হয়েছে, পাকিস্তানের নাম নেয়নি, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা একেবারে একযোগে কথা বলেছেন, নিন্দা করেছেন, তাদের উদ্বেগ জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের যে জঙ্গিরা, যারা এখন বাংলাদেশ মূলত ডিফ্যাক্টো শাসক 24-এর জঙ্গি উত্থানের পরে, এবং বাংলাদেশের মানুষ যে জঙ্গিবাদকে এত ভালোবাসে, এখানে আমি যেটা বলতে চাই, দেখুন, পৃথিবীতে যে কোনো জোট যদি কথা বলে, সেটা যদি 3-4টা মুসলমান দেশের জোটও হয়, এই জঙ্গিদের বিরুদ্ধে তাদের কথা বলতেই হয়। অর্থাৎ জঙ্গিদের পক্ষে নরম কথা কিন্তু কোনো অংশ বলে না। সুতরাং আমরা যারা জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘস্থায়ী শাসন দেখি, তাদের জন্য আসলে কোনো ধরনের সুখবর পৃথিবীর কোথাও নাই। এইগুলো মোটামুটি তাদের ডিসিশন, এবং মনে হচ্ছে কোয়াড আবার শক্তিশালী করার চেষ্টা করবে। এই সংস্থার কোনো সেক্রেটারিয়েট নাই, কিছু নাই, এটা এখনো বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে সীমাবদ্ধ আছে।
আর তবে কোয়াডকে যে চীন মোকাবেলা হিসাবে দেখা হয় সেখানে একটু আমাদের চিন্তা করার ব্যাপার আছে যে এটা ঠিক আছে, ন্যাটো করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্য, চীনকে মোকাবেলা করার জন্য তো আসলে ওই ধরনের কোনো হুমকি নাই। সোভিয়েত ইউনিয়নের একটা হুমকি ছিল, আদর্শবাদী হুমকি, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ মনে করতো যে যদি কমিউনিস্ট মতো হয়ে যায় তাদের দেশগুলো, যদি কমিউনিস্টরা টেক ওভার করে, সেটা তারা তাদের স্বার্থের পরিপন্থী ভাবতো, সেই জন্য তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একটা আদর্শবাদী জোট ছিল। কিন্তু চীন তো আসলে পশ্চিমা বিশ্বের জন্য সেই ধরনের হুমকি না। চীনের যে রাজনৈতিক অভ্যন্তরীণ পলিটিক্যাল সিস্টেম, এটা তো পশ্চিমাদের কাছে, সারা পৃথিবীর কারো কাছে এটার তেমন কোনো আপিল নাই। আর চীন তো মোটামুটি একটা মিক্সড বা মার্কেট ইকোনমি চালায়, অর্থাৎ বাজার অর্থনীতিতেই চীন চলে এখন মোটামুটি। সেই ক্ষেত্রে আদর্শিকভাবে তো আসলে চীনকে ওই রকম শত্রু হিসাবে গণ্য করার কিছু নাই। নাই দেখেই এই কোয়াডের মতো সংগঠন আসলে খুব বেশি শক্তিশালী হবে না, আমি যেটা মনে করি। এভাবেই চলবে একটা রাজনৈতিক রেটরিক হিসাবে। আবার চ্যালেঞ্জও আছে। ভারত তো আবার ব্রিক্সের সদস্য, ব্রিক্সের লিডিং সদস্য, তাই না? চীন, রাশিয়া, এরপরেই তো ভারত। তো ব্রিক্সকে যদি একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে হয়, যেটা আশা করা হয় যে ব্রিক্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কারেন্সি, ডলারের আধিপত্য, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যে ডলারের আধিপত্য, সেইটাকে পরাজিত করা যদি ব্রিক্সের উদ্দেশ্য হয়, তো সেখানে তো আসলে এই কোয়াড তো আবার তার বিপরীত স্রোত। তা আমার মনে হয় ভবিষ্যতে চীন, ভারত, এই রাষ্ট্রগুলো অনেক দূর তাদের সম্পর্ক মিটিয়ে ফেলবে। মিটিয়ে না ফেললেও আসলে এদের মধ্যে সামরিক সংঘাত এগুলো ইন্টেলেকচুয়াল পর্যায়ে কিংবা একাডেমিক পর্যায়ে আছে। প্র্যাকটিক্যালি এটা কত দূর হবে। আর সাধারণত চীন, হ্যাঁ, চীন একবার ভারত আক্রমণ করেছিল 1962 সালে, চীন তিব্বত দখল করেছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড চীনের কিন্তু একটা ডিক্লেয়ার্ড নীতি আছে। সেই নীতিটা মোটামুটি সংক্ষেপে এটা বলা যায় যে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ছাড়া পৃথিবীর আর কোথাও চীনের কোনো মিলিটারি ইন্টারেস্ট নাই, অর্থাৎ অন্য কোথাও যুদ্ধ করা, কোনো দেশ দখল করা, এইটা চীনের নীতির অংশ না। এবং চীন সেটা কিন্তু আক্ষরিক অর্থে মেনেও চলছে। চীন এটা খুব সতর্কতার সাথে মেনে চলে। চীনের ডমিনেন্স হলো ইকোনমির মাধ্যমে, তারা টাকা, তাদের প্রচুর টাকা আছে, বিভিন্ন দেশকে টাকা ধার দেয়, সেই সব দেশের ডেভেলপমেন্ট প্রজেক্ট করে, এইভাবে চীন ডমিনেট করার চেষ্টা করছে, যেটা কিন্তু ওয়াইজার। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চেষ্টা করে তার চেয়ে কিন্তু চীনেরটা ওয়াইজার এবং মোর ইফেক্টিভ। সেটা প্র্যাকটিক্যালি কন্টেন করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে তো অভ্যন্তরীণভাবে তাদের ইন্ডাস্ট্রি, তাদের যে অভ্যন্তরীণ দুর্নীতি হয়, যে সামরিক ইন্ডাস্ট্রিগুলোতে, অর্থাৎ শিল্প কলকারখানা যেখানে সব কিছু প্রাইভেট সেক্টর তৈরি করে, সে আমরা যেটা দেখি এই যে মিসাইল, হ্যাঁ, ইরান একটা ড্রোন মারে যেটার দাম হলো $50,000, আর সেইটাকে আটকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটা মিসাইল ছোঁড়ে, সেটার দাম হয় কত, 4 মিলিয়ন, 2 মিলিয়ন, এইরকম। কিন্তু 4 মিলিয়ন সেটা দামটা কেন, ওই যে প্রাইভেট কোম্পানি যেটা তৈরি করে তারা আবার ওইখানে প্রচুর লাভ গ্রহণ করে, এবং এখানে অনেক ধরনের কমিশন হয় যারা এই ব্যবসাগুলো দেয়। ওটা যে 4 মিলিয়ন দাম তা না, ওটা হয়তো মানে ইরানেরটা যদি $50,000 হয়, ওটা হয়তো $2 লাখ ওটার দাম, কিন্তু ওটাকে $40 লাখ করে ফেলা হয় করাপশনের মাধ্যমে, ডাইরেক্ট করাপশনের মাধ্যমে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের এই অভ্যন্তরীণ ত্রুটি যদি সংশোধন না করে এবং শুধু অন্য দেশে যুদ্ধ হবে সেই জন্য তারা অস্ত্র তৈরি করবে, অন্য দেশ যুদ্ধ নাও তো করতে পারে, তাই এই জন্য তারা সারা পৃথিবীতে যুদ্ধ জিয়ে রাখতে চায়। কিন্তু এটা তো একটা অস্বাভাবিক প্রক্রিয়া। এই অস্বাভাবিক প্রক্রিয়া 70 বছর তারা সারা বিশ্বে 1 নম্বর শক্তি হিসাবে ছিল, কিন্তু এই প্রক্রিয়াটা তো ধীরে ধীরে মানুষ ভেঙে ফেলবে। এগুলো কিন্তু যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে। সেই দিক থেকে আসলে চীনকে মোকাবেলা করা, যুদ্ধ করে, এবং ভারত চীনের যে টানাপড়েন, এটাও আমি মনে করি যে দুই দেশেরই, চীনের ভারতের, তাদেরও উচ্চ স্তরে রাজনৈতিক প্রজ্ঞার অভাব। এটা শুনে অনেকে হাসবে যে এত বড় বড় জায়গায় রিসার্চ হয়, রাজনৈতিক প্রজ্ঞার অভাব কীভাবে হয়? না, আসলে প্রজ্ঞারই অভাব। কারণ হলো যারা রাষ্ট্র চালায়, সেই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরা তো কয়েকশো বছর ধরে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বা আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতি বিজ্ঞান, যেটা পলিটিক্যাল সায়েন্স, এইসব বই পড়ে বা এইসব বই যারা পড়ায় তাদের দ্বারা শিক্ষিত হয়। ফলে এই শিক্ষাগুলোর মধ্যে একটা কূটমণ্ডকতা আছে, একটা সীমাবদ্ধতা আছে। এর বাইরে প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়ে রাষ্ট্রনায়ক হচ্ছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হচ্ছে, এর সংখ্যা খুব কম, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটা আরও কম। যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কোয়াড দিয়ে চীনকে মোকাবেলা করা, সিকিউরিটি ডায়ালগ করা, এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত একটা ধারণা। সেজন্য দেখা যায় যে এদের মধ্যে হচ্ছে যে কোনো সংগঠন করলে সেটা কিন্তু হয়ে যায়, অর্থাৎ আলটিমেটলি ইকোনমিক কোঅপারেশনে টার্ন করে, যেটা কোয়াডেও কিছু এই চিহ্নটা আছে আর কি।
তারপরও একটা সাইকোলজিক্যাল টানাপোড়েন রক্ষা করার জন্য, যার যার নেতিবাচক সাইকোলজিকে ফিট করার জন্য কোয়াড এই চারটা দেশের জন্যই হয়তো আরও তাদের কাছে ওইভাবে এটা প্রাসঙ্গিক, তারা এই মিটিংগুলো করে যাবে। চীনও একটু টেনশন করবে, কিন্তু প্রকৃতপক্ষে এর বাইরে কোয়াডের গিয়ে কিছু করার সম্ভাবনা অন্তত আমি দেখি না। শেষ করি কোয়াড আর বাংলাদেশ এই বিষয়ের উপর। বাংলাদেশের উপর একটা পরোক্ষ চাপ ছিল, এখনো হয়তো আছে কোয়াডে যোগদানের জন্য। 2021 সালে খুব সম্ভবত চীনের যে রাষ্ট্রদূত বাংলাদেশে, সে পাবলিকলি বলেছিল যে বাংলাদেশ যদি কোয়াডে যোগ দেয় চীনের সাথে তার সম্পর্কের অবনতি হবে। সে একেবারে হুমকির সাথে কথাটা বলেছিল। তো তখন আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই রাষ্ট্রদূতকে ধমক দিয়ে অনেকটা উনি ক্ষমা চাইছিলেন, আসলে বুঝি নাই আমি, এই জন্য টেলিভিশনে বলে ফেলেছি, এরকম একটা কথা বলেছিলেন। কোয়াডের সাথে বাংলাদেশ কোয়াডের প্রতি অন্তত সহানুভূতিশীল হোক, এটা তো তারা চাইবেই, এটা যে কোনো সংগঠন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালে জাপান সফর করেছিলেন। সেই জাপান সফরে উনি অবশ্য কোয়াডের যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে তারা সবাই ফ্রি ইন্দো প্যাসিফিক চান, অর্থাৎ ইন্দো প্যাসিফিকের জাহাজ লাইনগুলো যেন উন্মুক্ত থাকে, অর্থাৎ চীনকে উদ্দেশ্য করেই এই কথা বলা। তো প্রধানমন্ত্রীর ওই স্টেটমেন্টটা অনেকটা কোয়াডের ফেভারেই ছিল। আর আসলে আমাদের সরাসরি এই কোয়াডে যোগ দেওয়ার কোনো অর্থ নাই, থাকবেও না, কারণ এখানে তো চারটা দেশ না, এরকম অনেক দেশ আছে, সবাই তো আর কোয়াডে যোগ দিবে না। শেখ হাসিনার যে বৈদেশিক নীতি ছিল রাষ্ট্রনায়কের পর্যায় থেকে বা ওনার পর্যায় থেকে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং ওটাই আমাদের জন্য সঠিক পথ, এইটা এখন একেবারে প্রমাণিত হয়ে গেছে। আমাদের যেটা সমস্যা ছিল সেটা হলো যে ফাংশনাল লেভেলে আমাদের যেহেতু পররাষ্ট্র মন্ত্রীগুলার দক্ষতা ছিল না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষতা আরও কম, ফলে আমাদের যে পরিমাণ এঙ্গেজড হওয়ার দরকার ছিল আলাপ আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাদের সাথে যে ধরনের অন্তত কূটনৈতিক শিষ্টাচার দক্ষতা দেখানোর দরকার ছিল, সেটা আমরা করতে পারিনি। এগুলোর ফলাফল আমরা সবাই জানি। ভবিষ্যতে আমাদেরকে এই ব্যাপারগুলো ভালো করে দেখতে হবে এবং আমাদের কূটনৈতিক সক্ষমতা বাড়ানো ছাড়া আসলে বাংলাদেশের সামনে কিন্তু কোনো রাস্তা নাই, বিশেষ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সামনে। আর মুক্তিযুদ্ধ বিরোধী যেটা বাংলাদেশ, ওরা সবসময় ট্রানজ্যাকশনাল ওয়েতে ক্ষমতা থাকবে, যেটা আমরা 24-এর জঙ্গি কোয়ালিশন, ইউনুস এবং বর্তমানে তারেক রহমানের সরকারকে দেখছি যে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোটেকশন নিয়ে টিকে থাকতে চাওয়া সরকার। এগুলো এখানে কোনো আসলে আর কোনো ব্যাখ্যা এগুলার নাই। যেই বাণিজ্য চুক্তি যেটা করেছে ইউনুস, এটা এমনও হতে পারে যে তারেক রহমানই বলছে যে আপনি করে দিয়ে যান, কারণ আমি করলে তো আমার তো লজ্জা লাগবে, আমি তো একটা ইলেকশনের মাধ্যমে আসবো, এইরকমও হতে পারে এখন যেটা সবকিছু দেখে শুনে মনে হচ্ছে। তো বিদেশি শক্তির ছত্রছায়ায় ক্ষমতা থাকা সরকারের জন্য বিপদ অনেক, সেটা তারেক রহমানের সরকার ফেস করবেন। আবার জঙ্গি মৌলবাদীরা একটা মিথ্যা অপবাদ দিত যে ভারতের প্রোটেকশনে আওয়ামী লীগের সরকার টিকে আছে, সেটা সত্য না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা জানেন বা তাকে যদি স্টাডি করেন, দেখবেন যে তিনি কিন্তু স্ট্রং, তার জাতীয়তাবাদী পজিশন নিয়েই কিন্তু তিনি ক্ষমতায় টিকেছিলেন এবং ক্ষমতা থেকে সরে গেছেন। সুতরাং কোয়াড হোক আর যাই হোক, শেখ হাসিনার নীতি একমাত্র এখন পর্যন্ত বেস্ট নীতি আমাদের জন্য, কিন্তু সেগুলো প্রয়োগের ক্ষেত্রে আমাদের দক্ষতা বাড়ানো ছাড়া আমাদের জন্য অতীতে যেই বিপদ আমরা দেখেছি সেই বিপদ আমরা কাটিয়ে উঠতে পারবো না।